আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কাঁচা আম কিভাবে ফ্রোজেন করতে হয়। আপনি ফ্রিজিং করতে পারবেন প্রায় 1-1.5 বছর পর্যন্ত, বা আপনি যতদিন রাখতে চান। আমগুলো আমি কেটে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নিয়ে হলুদ, মরিচ মাখিয়ে নিয়েছি। আম যদি বেশি টক হয় তাহলে আপনারা এক্ষেত্রে লবণ ইউজ করতে পারেন। লবণ ইউজ করে একটা পলিথিনের মধ্যে বেঁধে আপনারা ডিপে রেখে দিতে পারেন। এগুলো প্রায় 1-1.5 বছর আগের আম আমি এবার নামিয়েছি। এবার নামিয়ে আমি এগুলোকে ডিফ্রোস্ট করে নিব, কারণ হচ্ছে জমানো অবস্থায় তো আর চুলোয় দিলে পানি কেটে যাবে। আমি এগুলো মানে বরফ ছাড়ার জন্য আমি কিছুক্ষণ জানালার পাশে রেখে দিব। একটা আম চিপে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন পানি কিন্তু ঝরে যাচ্ছে। পানি ঝরে যাওয়ার পরে আমটা ঠিক একদম গোটা গোটা আছে আমের পিসটা। কারণ হচ্ছে এই আমের পিসটা কিন্তু মানে এটার একটা ফ্রোজেন করার একটা মানে ভালো উপায় হচ্ছে একেবারে মিশে যাবে না। আম সাধারণত সিদ্ধ করলে কি হয়, সিদ্ধ করলে হয় কি যে আমগুলো গলে যায়। এই আমগুলো মানে ফ্রিজে রাখার পরে এগুলো একদম একটা একটা ছাড়া ছাড়া থাকবে, মিশে যাবে না। তো এই আমগুলো আচার করার পরে খেতে অনেক মজা হয়। আপনারা এটা ট্রাই করে দেখবেন। আর আমি মনে করি এক আমের দিনে একসাথে একেবারে অনেক আচার করা থেকে আমটা আপনারা যখন ফ্রিজিং করে রাখবেন, ফ্রিজিং করে আপনার যখন খেতে ইচ্ছা করবে আচার, তখনই আপনারা বের করবেন। বের করে যখন আচার বানাবেন, এটার একটা ডিফারেন্ট টেস্ট। হ্যাঁ, আর আচার বেশি দিন হলে মজা হয়, কিন্তু আবার অনেক সময় আচার তেল চিটচিটে গন্ধ হয়ে যায়। তো এই ক্ষেত্রে হয় কি, ফ্রিজিং করা থাকলে তাহলে যখনই আচার খেতে মন চাবে তখনই বের করে আপনারা আচার বানাতে পারবেন। দেখেন আমের পিসগুলো একদমই গোটা গোটা আছে, আর চিপলে পানি বের হচ্ছে। আমি এখন এগুলো ডিফ্রোস্ট হয়ে গেছে, মানে বরফটা ছেড়ে গেছে। আমি এখন এগুলো চিপে চিপে পানিটা বের করে নিব। পানিটা বের করে তারপরে আচার করে নেব। আর আচার করে নেওয়াটা এটা যে যার যার ইচ্ছা মতো করে নেবেন। আমি আচারটা করেছি জাস্ট অল্প একটু পাঁচফোড়ন দিয়েছি, চিনি দিয়েছি, লবণ দিয়েছি, আর হচ্ছে শুকনো মরিচ দিয়েছি। দিয়ে আমি সরিষার তেলে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, এটা সিদ্ধ হতে হবে। আপনি একটু পরপর নেড়ে দিবেন, ঢাকনা দিয়ে দিয়ে একটু পরপর নেড়ে দিবেন। একটু পরপর নেড়ে দেওয়ার পরে একদম চিনিগুলো ভেতরে ঢুকে একেবারে টসটসে হয়ে থাকে। আর এই আচার বাইরে আপনি রেখে দিতে পারবেন। দেখেন কতগুলো পানি কেটেছে। আর আপনারা যদি কেউ টকটা বেশি রাখতে চান, তাহলে আপনারা যখন ফ্রিজিং করবেন তখন আপনারা লবণটা দিবেন না। লবণটা দিলে টকটা একটু বেশি কেটে যায়। আমি লবণ দিয়েছি, আমার বাচ্চারা খাবে, এই জন্য একটু হালকা টক মিষ্টি থাকবে। ওরা হালকা টক মিষ্টিটা বেশি পছন্দ করে, আর বেশি টক হলে বাচ্চারা খেতে চায় না। আচারটা অলরেডি আমি করে নিয়েছি। একটু জাস্ট প্রথমে কি করেছি, একটু তেল দিয়ে তারপরে আমগুলো দিয়ে দিয়েছি, আর একটু হালকা লবণ দিয়ে দিয়েছি। একটু পরে আমি চিনি দিব, অল্প একটু পাঁচফোড়ন দিব। পাঁচফোড়ন আপনারা দিতে চাইলেও ইচ্ছা, না দিতে চাইলে একটু মোরব্বার মতো দেখেন হবে আমটা খেতে। এটাও আরেক ধরনের টেস্ট। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। আপনারা একসাথে অনেক আচার না করে কিছু আম আপনারা ফ্রোজেন করে রাখেন। এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। যা বলছিলাম, কিছু আম ফ্রোজেন করে রাখলে হবে কি যে ইচ্ছা মতো আপনারা আচারটা করতে পারেন। আপনারা দেখতে থাকুন আমার আচারের প্রসেসিংটা আমি কিভাবে করেছি, আর লাস্টে আচারের ফিনিশিংটাও আমি দেখাবো। একেবারে জুসি টাইপের হয়েছে, ভেতরে চিনি ঢুকে একেবারে টসটসে হয়েছে। আর একটু লবণ দিয়ে দিচ্ছিলাম আমি। তারপরে শুকনো মরিচ কেটে দিয়ে দিব, আর গরম মশলা আমি অল্প দিয়েছি। আচার আসলে মানে আচারের রেসিপিটা আমার এখানে দেখানো মূল টপিক না। আমার মূল টপিক হচ্ছে যে ফ্রিজিং আমের আচার করলে দেখতে কেমন হয়। খেতেও সুস্বাদু, দেখতেও একেবারে আমগুলো যতই আপনি সিদ্ধ করেন না কেন আমগুলো মিশে যাবে না, গলে যাবে না, প্রত্যেকটা সলিড পিস থাকবে। এখানে আমি একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছি হালকা, যাতে একটু টক ঝাল মিষ্টি একসাথে থাকে। এই যে আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি হালকা। তা পাঁচফোড়নটা আমি আসলে বেশি দিচ্ছি না,
কারণ বাসার মানে সবার টেস্ট অনুযায়ী তো করতে হয় আচারটা। এটা তো আমি বাণিজ্যিকভাবে করছি না, যে যার যার মতো মানে আচারটা করে নেবেন। আচার মানে করাটা সবাই পারে, বিশেষ করে আচারে সাধারণত পাঁচফোড়নটাই বেশি থাকতে হয়। পাঁচফোড়নটা যখন থাকবে তখনই আচারটা সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আর আচারে অবশ্যই আপনারা সরিষার তেলটা ইউজ করবেন। তো আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আপনারা আমার আচারটা এনজয় করুন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।